This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র ডাক্তাররা সরাসরি শুনব। আমাদের পাশে এসে বসুন। একই সাথে আগামীকাল কলেজ ক্লাব থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30টার সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সেই সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে। মিছিলের কর্মসূচি কাল বিকেল 4:30টার সময় কলেজ ক্লাব থেকে আমাদের এই অনশন মঞ্চ। ধন্যবাদ। আমি বর্ধমান মেডিকেল কলেজের জেনারেল সার্জারি বিভাগের স্নাতকোত্তর পড়ুয়া দ্বিতীয় বর্ষে। আমার যেটুকু বলার যে এই অভয়াকাণ্ড সামনে আসার পর অভয়াকাণ্ড যে একটি ইনস্টিটিউশনাল রেপ, একটি প্রাতিষ্ঠানিক খুন, সেটা জানার পর এই যে জনজাগরণ, এই জনবিপ্লব যে অন্যান্য প্রত্যেকটি মেডিকেল কলেজে ছড়িয়ে পড়েছিল তার মধ্যে বর্ধমান মেডিকেল কলেজও একটি, এবং আমাদের যে 10 দফা দাবি তার মধ্যে একটি অন্যতম মূল কারণ এই ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ, যেটাকে আমরা শব্দবন্ধে দিয়েছি থ্রেট কালচারের দূরীকরণ। এই প্রক্রিয়ায় অন্যান্য সমস্ত মেডিকেল কলেজের মতোই বর্ধমান মেডিকেল কলেজেও যে কয়েকজন অভিজ্ঞ বিরূপাক্ষ বা এদের মতো এই সমস্ত মানুষগুলির ছত্রছায়ায় ভয়ের রাজনীতি, ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছিল প্রায় বিগত 4-5 বছর ধরে, তাদের এগেনস্টে আমরা কলেজ কাউন্সিলে যাই। 2 তারিখ কলেজ কাউন্সিল, 2রা সেপ্টেম্বর কলেজ কাউন্সিল মিটিং এ এদের এগেনস্টে একটি ইনকোয়ারি কমিটি তৈরি হয়। আপনারা জেনে থাকবেন অন্যান্য একাধিক মেডিকেল কলেজে এই ধরনের ইনকোয়ারি কমিটি তৈরি হয়েছে, কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ কিভাবে মৌলিক এই অভিজ্ঞ বা এই সন্দীপ ঘোষের স্নেহধন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান মেডিকেল কলেজে এই থ্রেট কালচারটি চালাতো, ভয়ের বাতাবরণ চালাতো, এদের মধ্যে থেকে অন্যান্য মেডিকেল কলেজের থেকে একটু মৌলিক বর্ধমান, এদের মধ্যে থেকে 7 জন এই ইনকোয়ারিটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। অর্থাৎ এই ধরনের ইনকোয়ারি ওদের এগেনস্টে করা যাবে না, এবং ইনকোয়ারি কমিটি তদন্তের সাহায্যের জন্য, তদন্তের স্বার্থে এদের যতদিন তদন্ত চলছে ততদিন হস্টেল থেকে এবং কলেজ ক্যাম্পাস থেকে ডিবার করেছিল। এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন ফাইল করে। আজকে তার শুনানি ছিল। আমি বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোর্টরুমে প্রেজেন্ট ছিলাম। রিটেন অর্ডার আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি, পৌঁছালে আপনাদের কাছে দেবো। কিন্তু ফ্রম মাই অবজারভেশন আমি যতটা দেখেছি, ওরা প্রথম কোর্টে অ্যাপিল করে যে এই ধরনের এই যে রিট যেটা আছে এর ভিত্তিতে এই ইনকোয়ারিতে একটি স্টে অর্ডার দেওয়া হোক। কোর্ট মহামান্য জাজ যিনি ছিলেন তিনি পরিষ্কার বলেন যে গোটা রাজ্য এখন যে বিষয়টি নিয়ে তোলপাড় হচ্ছে, আমরা এটাতে কোনোভাবেই এখন স্টে দিতে পারবো না। আপনাদের প্রেয়ারটা ডিনাই করা হলো। ওনাদের যিনি লয়ার ছিলেন তিনি তারপরে বলেন তাহলে আমাদের অ্যাটলিস্ট ইন্টারিম রিলিফ দেওয়া হোক, আমাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হোক, এক্সামিনেশনের সময় হস্টেলটি ব্যবহার করতে দেওয়া হোক। কোর্ট তখন বলেন এটা আমি কোনোভাবেই করতে পারবো না, হস্টেলে থাকতে দেওয়া যাবে না, বরং কোর্ট তাদের ডাইরেক্ট করেছেন আগামীকাল পুলিশ সার্ভিলেন্সে ওদের যা বইপত্র, খাতা, অন্যান্য বিলঙ্গিংস যেগুলো আছে সেগুলো বের করে নিতে। এবং এই সংক্রান্ত কোর্ট বলেছেন ইনকোয়ারি ক্যান গো অ্যাজ অন, ইনকোয়ারি যেমন চলছিল, ডিসিপ্লিনারি কমিটি যা সিদ্ধান্ত পরবর্তীতে নেবেন সেগুলো তারা নিতে পারেন। কোর্ট এটাতে কোনো স্টে অর্ডার দেবেন না, এবং পরবর্তীতে পুজোর পরে আরেকটি শুনানি রেখেছেন। আমাদের এটাই উদ্দেশ্য ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচির একটা ঘোষণা, এবং আমাদের যে সহযোদ্ধারা আজকে গত 42 ঘন্টা হয়ে গেল না খেয়ে আমরণ অনশনে রয়েছেন, তাদের শারীরিক অবস্থার একটা আপডেট, এটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল। কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে 10 দফা দাবিকে নিয়ে আমাদের সহযোদ্ধারা
আমরণ অনশনে বসেছেন। এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে। আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া, টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে। এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি, তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি। বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে, আমাদের যে অনশনকারী সহযোদ্ধারা রয়েছে, তাদের নামে পুলিশ দিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে। আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই, আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইট দেওয়ার মতো জায়গায় নেই। এখন তাদের যে শারীরিক অবস্থা, তাদের কথাটাকেই একটা ভাবে প্রতিধ্বনিত করছি। তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন, এই কথা তারা জানিয়েছেন। এবং আর একটাই কথা বলার, যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ নিয়েছে, আমরা একটাই কথা বলতে চাই, যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলনকে কিন্তু দমানো যাবে না, সেটুকুই। এবং আরেকটা কথা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, আমাদের এখানে যেমন অনশনকারীরা রয়েছেন আপনারা যেরকম জানেন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হাঙ্গার স্ট্রাইক, এই আমরণ অনশনের সলিডারিটিতে এনবিএমসি আরটিএ, সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে আরটিএ, তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আমরণ অনশনে বসেছেন। তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা, যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এনবিএমসি, এবং ডক্টর সৌভিক ব্যানার্জি, ইন্টার্ন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এই দুটো নামও আমরা এখান থেকে কলকাতা পুলিশ কমিশনার নর্থ বেঙ্গলে বসেছেন। এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল 9টা থেকে রাত 9টা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক, বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা, তারা স্বাস্থ্যকর্মী, নার্স, তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ দেখুন, এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না, এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতীকী অনশনে বসবেন, আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে, ধর্ণা মঞ্চ রয়েছে, শুধু মেডিকেল কলেজ নয়, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানেও কিন্তু 12 ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা বসবেন। এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন, তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংগঠিতে চাইছি, যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান। এটুকুই। সেটা তো আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই। উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে 59তম দিনে এসে আমাদের এই গণ আন্দোলন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আমরণ অনশনে বসেছে। সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা, এরকম একটা থ্রেট, এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে। আমরা দেখতে চাই কি কারবাহি, আপনি বললেন যে কারবাহি নেওয়া হবে বলা হচ্ছে, কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী, সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান। আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি। কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না, তোমাদের স্টেজ বাড়াতে দেবো না, তোমাদের নামে কারো অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশই মামলা করব, এই ধরনের কমিউনিকেশন হয়েছে। পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়োটয়লেট আনা হচ্ছে। আমাদের বায়োটয়লেটে যে ডেকোরেটর, যে গাড়িতে করে আসা হচ্ছে, যে ডেকোরেটর ভ্যানে করে আসা হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়োটয়লেট দিয়ে এসেছে যে লোকেরা, তাদের বাড়িতে গিয়ে 10-15 জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে, তাদের নামে চালান কাটা হচ্ছে, তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে, এই রকমের থ্রেট মারা হচ্ছে। এই হচ্ছে ড্রাইভারকে সমস্যা সমাধানের জন্য কোনো কমিউনিকেশন আমরা কিন্তু পাইনি, না কোনো রকম আলোচনার ডাক আমরা পাইনি। দেখুন এই কথাগুলো তো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে। আমাদের সহযোদ্ধারা এখানে গত 42 ঘন্টা ধরে আমরণ অনশনে বসে রয়েছেন। এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব একটা ব্যর্থ প্রশ্ন, যে আমরা আলোচনায় বসতে চাই কি চাই না। এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন, তাদের কোনো সদিচ্ছা আছে কিনা, তারা কোনো আলোচনায় বসতে চায় কিনা। এই প্রশ্নটা আমাদের করা অত্যন্ত অনর্থক বলে আমরা মনে করছি। একটু আসতে বাকিরা একটু আসতে প্লিজ, শেষ হয়ে যাক।
দেখুন, আজকে যে চার্জশিট পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন। আমরা এখনো জানি না শিয়ালদা কোর্টে কি ঠিক চার্জশিট পেশ হয়েছে। এবং দ্বিতীয় কথা, এই যে চার্জশিট পেশ হয়েছে আমরা আমাদের যতটুকু লিগ্যাল নলেজ সেটুকুতে এটা দাঁড়ায় যে এটা হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট। তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয়। আমরা আমাদের লিগ্যাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো। দেখুন, আমরা কিন্তু নিজেরা এই কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না, উৎসব থেকে বিরত থাকুন। কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনাম প্রতিবাদ। রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না। সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের মতো এরকম একটা জিনিস আমরা করছি। আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা মেলাবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব, যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা, তার পাশে দাঁড়াবেন, এটা তো সাধারণ মানুষ বলবেন। এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না। এই জায়গা আমাদের নেই, কেননা এটা আমাদের আন্দোলন নয়, তো এটা সাধারণ মানুষের আন্দোলন, গণ আন্দোলন। সাধারণ মানুষ, আপনি যেরকম বললেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছেন। তো এটা প্রত্যেকে দেখুন, মানবিকতা তো সবার জায়গায় রয়েছে। সবাই তো এই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এতক্ষণ পরেও তারা শুধু থ্রেট ছাড়া আর কিছু দিতে পারছে না। তো আমরা আশা রাখছি এরকম শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষ রয়েছেন যারা উৎসবে পা মেলাবেন তো বটেই, কিন্তু তারা এই প্রতিবাদের যে আমাদের ভাষা তার পাশেও মানবিকভাবে থাকবেন, এটুকুই। আমাদের আন্দোলন দমানো যাবে না। সরকারের বিরুদ্ধে আরো একবার ক্ষোভ প্রকাশ করলেন জুনিয়র ডাক্তাররা, যারা বায়ো টয়লেটের ব্যবস্থা করেছেন, যারা তাদের সঙ্গে সহযোগিতা করছেন আম আদমি, সেই মানুষগুলোর বাড়ি গিয়ে পুলিশ তাদেরকে ধমকি দিয়ে আসছে, তাদেরকে শাসানো হচ্ছে, বিভিন্ন মামলায় ফাঁসি দেওয়ার অভিযোগ দিয়ে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। জুনিয়র ডাক্তারদের এবার নতুন কর্মসূচি, এই সমস্ত অভিযোগকে সামনে রেখে আগামীকাল আরো একবার রাজপথে মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা আগামীকাল বিকেলে এই মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।